প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলের নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে 23তম ক্লাসে আছি। আমাদের এখানে আজকে 8.3.2, 8.3.2.1, 8.3.3, 8.4.1 এর উত্তর দেখব আমরা। তো আমাদের এই এক্সপিরিয়েন্স অথবা চ্যাপ্টারের নাম হচ্ছে ইমাজিনেশনস বা কল্পনা। আমরা যথারীতি এক্সপিরিয়েন্স 8-এ আছি। 8.3.2 ইনস্ট্রাকশনটা হচ্ছে, ফার্স্ট রিড দ্য শর্ট টেক্সট অন দ্য সেলিব্রেটেড পোয়েট এমিলি ডিকিনসন। প্রথমে বিখ্যাত কবি এমিলি ডিকিনসনের ছোট লেখাটি পড়ুন। দেন ইন পেয়ার্স রিসাইট ওয়ান অফ হার ইমাজিনেটিভ পোয়েমস হোপ ইন দ্য থিং উইথ ফেদার্স ইন পেয়ার্স। লেটার রিসাইট দ্য পোয়েম ফর দ্য হোল ক্লাস। তারপর জোড়ায় জোড়ায় একটি কল্পনার প্রসূত কবিতা হোপ আবৃত্তি করুন। পরে পুরো ক্লাসের জন্য কবিতাটি আবৃত্তি করুন ক্লাসের সামনে। এই শর্ট বায়োগ্রাফি অফ এমিলি ডিকিনসন। তো এমিলি ডিকিনসনের কবিতাটা হচ্ছে, মানে উনি তার জীবনকাল হচ্ছে 1830 থেকে 1886, 1830 to 1886, is one of the most American celebrated and enigmatic poets. এমিলি ডিকিনসন একজন বিখ্যাত মার্কিন কবি। তো ওনাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট আমেরিকার সেলিব্রেটেড অ্যান্ড এনিগম্যাটিক পোয়েট। উনি অনেক বেশি জনপ্রিয়। এখন পর্যন্ত এমিলি ডিকিনসনের অনেকগুলো বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য আছে। তারপর হচ্ছে, শি ওয়াজ বর্ন ইন প্রমিনেন্ট অ্যান্ড ইন্টেলেকচুয়ালি ইনক্লাইন্ড ফ্যামিলি ইন ম্যাসাচুসেটস। তিনি ম্যাসাচুসেটসের একটি বিশিষ্ট এবং বুদ্ধিভিত্তিক প্রবণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। She grew up in a well-educated and religious household with her father. তিনি একটি সুশিক্ষিত এবং ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন। With her father, Edward Dickinson, serving as a lawyer and treasurer of Amherst College. তার বাবা এডওয়ার্ড ডিকিনসন আমহার্স্ট কলেজের আইনজীবী এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। Despite receiving a good education, she was a reclusive and introverted individual, preferring the solitude of her family, whom the Dickinson homestead. উঁচু মানের শিক্ষা পাওয়া সত্ত্বেও তিনি একজন একান্ত এবং অন্তর্মুখী ব্যক্তি ছিলেন। তার পারিবারিক বাড়ি ডিকিনসন হোমস্টেডের নির্জনতা তিনি পছন্দ করতেন। She explored themes of nature, love, death, immortality and the human spirit. তিনি প্রকৃতি, প্রেম, মৃত্যু, অমরত্ব এবং মানবাত্মার বিষয়গুলো অন্বেষণ করেছিলেন। Her poetry was characterized by its unconventional use of punctuation, dashes and capitalization, which has led to various interpretations of her work. তার কবিতায় বিরাম চিহ্ন, ড্যাশ এবং বড় অক্ষরের অপ্রচলিত ব্যবহার ছিল, যা তার কাজের বিভিন্ন ব্যাখ্যার দিকে পরিচালিত করে। অর্থাৎ তার লেখার মধ্যে সাধারণত এমনভাবে তিনি পাঞ্চুয়েশন ব্যবহার করতেছেন বা হাইফেন ব্যবহার করেছেন, যেটা সাধারণত ইংরেজি ভাষার অন্যান্য সাহিত্যিকদের ক্ষেত্রে দেখা যায় না। তো এই ব্যাখ্যা, মানে ওনার এই ক্যাপিটালাইজেশন, এইভাবে বিভিন্ন জায়গাতে চিহ্ন বসানো, এটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন। During her lifetime, only a few of her poems were published anonymously, as she kept the majority of her writing private. তার জীবদ্দশায় তার কয়েকটি কবিতা বেনামে প্রকাশিত হয়েছিল, কারণ তিনি তার বেশিরভাগ লেখা ব্যক্তিগতভাবে রেখেছিলেন। After her death, her sister Lavinia discovered her extensive collection of poems and diligently worked to have them published. তার মৃত্যুর পর তার বোন লাভিনিয়া তার বিস্তৃত কবিতা সংকলন আবিষ্কার করেন এবং সেগুলি প্রকাশের জন্য অধ্যবসায়ের সঙ্গে কাজ করেন। The first collection, Poems of Emily Dickinson, was published in 1819. প্রথম সংকলন Poems of Emily Dickinson 1890 সালে প্রকাশিত হয়। Emily Dickinson's poetry was unconventional in style and themes. এমিলি ডিকিনসনের কবিতা শৈলী এবং বিষয়বস্তুর দিক থেকে অপ্রচলিত ছিল। But her poems continue to captivate readers worldwide for their depth of emotion, keen observation and philosophical insight.
কিন্তু তার কবিতাগুলো আবেগের গভীরতা, গভীর পর্যবেক্ষণ এবং দার্শনিক অন্তর্দৃষ্টির জন্য বিশ্বব্যাপী পাঠকদের মুগ্ধ করে চলেছে। হার পোয়েট্রি কন্টিনিউস টু ইন্সপায়ার কাউন্টলেস রিডার্স, solidifying her legacy as a unique and profound voice in the world of poetry. তার কবিতা অগণিত পাঠকদের অনুপ্রাণিত করে, যা তার উত্তরাধিকারকে কবিতার জগতে একটি অনন্য এবং গভীর কণ্ঠস্বর হিসেবে দৃঢ় করে। আমরা এখন তার কবিতাটা দেখব, সেটা হচ্ছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। আশা হলো পালকযুক্ত বিষয়। এটা হচ্ছে মানে পাখির সাথে তুলনা করেছে আশাকে তিনি। আমরা এখন দেখি, পাখির যেমন পালক আছে, আশারও মানুষের মনে যে আশা ভরসা আছে তারও পালক আছে। কবি এমিলি ডিকিনসন তেমনই বিশ্বাস করেন। হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, আশা হলো পালকযুক্ত বিষয়, দ্যাট পার্সেস ইন দ্য সাউল, যা আত্মার মধ্যে গেঁথে থাকে, অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট ওয়ার্ডস, এবং শব্দ ছাড়াই গান গায়, অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, আর কখনো থেমে থাকে না। অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ট, এবং ঝড়ের মধ্যেও সবচেয়ে মিষ্টি সুরে শোনা যায়। অ্যান্ড সোর মাস্ট বি দ্য স্ট্রং, আর ঝড় যখন প্রবল হয়, দ্যাট কুড অ্যাভেশ দ্য লিটল বার্ড, একটি ছোট্ট পাখিকে তা ভীত করে দিতে পারে। দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম, যা অনেককেই উষ্ণ রাখে। অর্থাৎ পাখির কণ্ঠটা সমুদ্র সুর মানুষকে উষ্ণ রাখে, মানুষের মনকে ভালো রাখে। আবার একটা প্রবল ঝড় ছোট পাখিকে একটু ভয় ধরিয়ে দিতে পারে। তারপরও ঝড়ের মধ্যে সে মিষ্টি সুরে তার গান মানে অব্যাহত রাখে। আই হ্যাভ হার্ড ইট ইন দ্য সিলিয়েস্ট ল্যান্ড, আমি শুনেছি শীতলতম দেশে। অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি, আর অদ্ভুত সমুদ্রের উপর, অথবা হতে পারে আমরা স্ট্রেঞ্জেস্ট অচেনা সাগরের উপরও বলতে পারি। ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি, তবুও কখনো চরম সময়ও না। ইট আক্সড এ ক্রাম অফ মি, সে আমার কাছে কিছু চেয়েছে। কবি এমিলি ডিকিনসন, এটা হচ্ছে কবিতা। আমরা 8.3.2.1 আসি। নাও ডিসকাস রিড দ্য গিভেন মেটাফোর্স ইউজড ইন দিস পোয়েম ইন দ্য লেফট কলাম অফ দ্য গ্রিড কেয়ারফুলি। এখন গ্রিডের বাম কলামে এই কবিতায় ব্যবহৃত রূপকগুলো নিয়ে আলোচনা করুন। অর্থাৎ কবিতায় যে মেটাফোরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে বলেছে। রাইট দ্য এক্সপ্লেনেশন অফ দোজ ইন দ্য রাইট কলাম, সঠিক কলামে তাদের ব্যাখ্যা লিখুন। সঠিক কলাম বলতে কি এখানে আসলে ডান কলাম হতো, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হয়তো ডান কলামে তাদের ব্যাখ্যা লিখুন। ওকে, আমরা এখন দেখি। প্রথমে রূপকগুলো দেওয়া আছে, তারপরে ব্যাখ্যা লিখতে হবে। তারপরে হচ্ছে হাউ দ্য মেটাফোর্স এনহান্স মাই আন্ডারস্ট্যান্ডিং, রূপকগুলো যেভাবে আমার বোধগম্যতা বৃদ্ধি করে, অর্থাৎ যেভাবে আমার বুঝার বিষয়টা আরও সহজ করে, সেটা আমরা দেখি। হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, আশা হলো পালকযুক্ত বিষয়। দ্য মেটাফোর কম্পেয়ার্স হোপ টু এ বার্ড উইথ ফেদার্স, সাজেস্টিং দ্যাট হোপ ইজ লাইট, ডেলিকেট অ্যান্ড ক্যাপেবল অফ সোয়ারিং লাইক এ বার্ড। রূপকটি আশাকে পালকযুক্ত পাখির সাথে তুলনা করে বলে যে আশা হালকা, সূক্ষ্ম এবং পাখির মতো উঠতে সক্ষম। তারপরে এটা দিলাম আমরা ব্যাখ্যা। এখন এটা আমার বোঝাটাকে কীভাবে আরও বেশি সহজ করে আমি সেটা লিখবো এখন। দিস মেটাফোর helps me visualize hope as a bird, creating a vivid image in mind. এই রূপকটি আমাকে একটি পাখি হিসেবে আশাকে কল্পনা করতে সাহায্য করে, আমার মনে একটি প্রাণবন্ত চিত্র তৈরি করে। তারপর দ্বিতীয় যে রূপকটা বা মেটাফোর আছে সেটা হচ্ছে দ্যাট পার্সেস ইন দ্য সাউল, যে আত্মার মধ্যে থাকে। দ্য মেটাফোর ইমপ্লাইজ দ্যাট হোপ রিসাইডস উইদিন দ্য হিউম্যান সোল, টেকিং এ প্লেস লাইক এ বার্ড পার্সিং অন এ ব্রাঞ্চ। রূপকটি বোঝায় যে আশা মানুষের আত্মার মধ্যে বাস করে, একটি শাখার উপর পাখির মতো জায়গা নেই। পাখি যেরকম একটা শাখার উপরে, গাছের শাখার মধ্যে ডালের মধ্যে বসে, আশাটা মানুষের মনে এরকম করে বসে। দিস মেটাফর ডিফেন্স মাই আন্ডারস্ট্যান্ডিং অফ হোপ অ্যাজ এ কনস্ট্যান্ট প্রেজেন্স উইদিন আস। এই রূপকটি আমাদের মধ্যে একটি ধ্রুবক উপস্থিতি হিসেবে আশা সম্পর্কে আমার বোধগম্যতাকে আরও গভীর করে। অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, এবং শব্দ ছাড়াই গেয়ে যায়। The metaphor suggests that hope is like a bird that does not need specific words to convey its message. It is a form of expression that goes beyond language. রূপকটি পরামর্শ দেয় যে আশা একটি পাখির মতো, তার বার্তা জানানোর জন্য নির্দিষ্ট শব্দের প্রয়োজন হয় না। এটি এমন এক ধরনের অভিব্যক্তি যা সাধারণ ভাষার বাইরে।
ওকে, আমরা দেখবো এখন এটা আমার বোধগম্যতাকে কীভাবে, আমার আন্ডারস্ট্যান্ডিংটাকে কীভাবে বাড়ায়। দিস ম্যাটাফর মেক্স মি ফিল দ্যাট হোপ ইজ এ ফর্ম অফ এক্সপ্রেশন বিয়ন্ড ওয়ার্ডস, সামথিং ফেল্ট উইদিন, অ্যাডিং ডেপথ টু ইটস মিনিং। এই রূপকটা আমাকে অনুভব করায় যে আশা শব্দের বাহিরে অভিব্যক্তির একটি রূপ, যা ভিতরে অনুভূত হয়, এর অর্থকে আরও গভীর করে তোলে। ডি নাম্বার, অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, এবং কখনো থামে না, মোটেও না। তো এটাকে আমরা কিভাবে এখানে মেটাফরটার ব্যাখ্যা দেব কিভাবে? দ্য মেটাফর পার্সনিফাইজ হোপ অ্যাজ এ বার্ড দ্যাট নেভার সিজেস টু সিং, ইন্ডিকেটিং ইটস এন্ডিউরিং নেচার। এই রূপকটি আশাকে এমন একটি পাখি হিসেবে প্রকাশ করে যা কখনো গান গাওয়া বন্ধ করে না, যা তার স্থায়ী প্রকৃতি ইঙ্গিত দেয়, অর্থাৎ তার একটা স্বভাবকে, এই পাখিটার স্বভাবকে ইঙ্গিত দেয়। আচ্ছা, এখন এটা আমার আন্ডারস্ট্যান্ডিংকে কীভাবে হেল্প করে? দিস মেটাফর অফ হোপ নেভার স্টপিং, emphasizing its persistence, making me appreciate its continuous influence, especially during tough times. আশার এই রূপকটি কখনো থেমে থাকে না, এর অধ্যবসায়ের উপর জোর দেয়, যা আমাকে এর অবিচ্ছিন্ন প্রভাবের প্রশংসা করতে বাধ্য করে, বিশেষ করে কঠিন সময়ে। ই নাম্বার, অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ট, এবং সবচেয়ে মিষ্টি ঝরে শোনা যায়। এইটার মেটাফরটা আমরা কীভাবে ব্যাখ্যা করব? The metaphor compares hope's impact to the sweetness of a bird's song, which is most noticeable during challenging times. The gale. রূপকটি আশার প্রভাবকে পাখির গানের মাধুর্যের সাথে তুলনা করে, যা চ্যালেঞ্জিং সময়ে সবচেয়ে লক্ষণীয়। দ্য গেল, চ্যালেঞ্জিং সময়টা কখন? দ্য গেল মানে ঝড়ের সময় সব, মানে সে গানের মাধুর্য, এখানে তার গানটা অবিরত থাকে মানুষকে আশা জাগানোর জন্য। দ্য মেটাফর এনহান্সেস মাই আন্ডারস্ট্যান্ডিং বাই হাইলাইটিং দ্যাট হোপ ইজ মোস্ট পাওয়ারফুল অ্যান্ড কনফ্রন্টিং ডিউরিং চ্যালেঞ্জিং সিচুয়েশনস। রূপকটি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আশা সবচেয়ে শক্তিশালী এবং সান্ত্বনাদায়ক, তা তুলে ধরে আমার বোধগম্যতা বাড়ায়। এফ নাম্বারের, দ্যাট কুড অ্যাবেশ দ্য লিটল বার্ড, এটি ছোট্ট পাখিটিকে ধ্বংস করে দিতে পারে, সেই ঝড়ের কথা বলা হচ্ছে। তখন আমরা এই ব্যাখ্যাটা কীভাবে দেখি? দ্য মেটাফর পোর্ট্রেস হোপ অ্যাজ এ স্মল resilient bird that cannot be easily defeated or discouraged by adverse conditions. রূপকটি আশাকে একটি ছোট্ট স্থিতিস্থাপক পাখি হিসেবে চিত্রিত করে, যা প্রতিকূল পরিস্থিতিতে সহজে পরাজিত বা নিরুৎসাহিত হতে পারে না। তারপর এটা আমার কীভাবে হেল্প করে বুঝতে? ইট হেল্পস মি গ্রাস্প that only severe storm, metaphorically representing intense challenge, can affect of discourage hope. এটি আমাকে বুঝতে সাহায্য করে যে কেবলমাত্র তীব্র ঝড় রূপকভাবে তীব্র চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করে আশাকে নিরুৎসাহিত করতে পারে। জি নাম্বার, দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম, এটা অনেক গরম রেখেছিল। দ্য মেটাফর সাজেস্ট দ্যাট হোপ প্রোভাইডস কমফোর্ট অ্যান্ড ওয়ার্ম টু মেনি, হাইলাইটিং ইটস পজিটিভ ইম্প্যাক্ট অন পিপলস লাইফ। রূপকটি পরামর্শ দেয় যে আশা অনেকের জন্য সান্ত্বনা এবং উষ্ণতা প্রদান করে, যা মানুষের জীবনে এর ইতিবাচক প্রভাবকে তুলে ধরে। তো এটা আমাকে কিভাবে বুঝতে সাহায্য করে? দিস মেটাফর শোস মি হাউ হোপ ব্রিংস ওয়ার্মথ অ্যান্ড কমফোর্ট টু মেনি লাইভস, মেকিং ইটস ইম্প্যাক্ট ট্যাঞ্জিবল। এই রূপকটি আমাকে দেখায় যে কিভাবে আশা অনেক জীবনে উষ্ণতা এবং সান্ত্বনা নিয়ে আসে, এর প্রভাবকে বাস্তব করে তোলে। এইচ নাম্বার, আই হ্যাভ হার্ড ইন দ্য সিলিয়েস্ট ল্যান্ড, আমি একটি শীতলতম দেশে শুনেছি। তো এটার ব্যাখ্যা কী করবো? দ্য মেটাফর এম্পাসাইজেস দ্যাট হোপ ইজ প্রেজেন্ট ইভেন ইন দ্য কোল্ডেস্ট অ্যান্ড মোস্ট চ্যালেঞ্জিং সিচুয়েশনস। রূপকটি জোর দেয় যে শীতলতম এবং সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও আশা উপস্থিত থাকে। দিস মেটাফর ব্রডেন্স মাই আন্ডারস্ট্যান্ডিং, এসিউরিং মি দ্যাট হোপ ক্যান এক্সিস্ট ইভেন ইন দ্য মোস্ট ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস। এই রূপকটি আমার বোধগম্যতাকে প্রশস্ত করে, আমাকে আশ্বাস দেয় যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আশাবাদ থাকতে পারে। আই নাম্বার, অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি, এবং অচেনা সমুদ্রের উপর। তো এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব? দিস মেটাফর সাজেস্ট দ্যাট হোপ পারসিস্ট ইভেন ইন আনফ্যামিলিয়ার অর আনপ্রেডিক্টেবল সার্কামস্ট্যান্সেস। এই রূপক থেকে বোঝা যায় যে অপরিচিত বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে আশা বজায় থাকে।
তো এটা আমরা কিভাবে আমাকে হেল্প করে বুঝতে, দিস ম্যাটাফর এক্সপান্ডস মাই ভিউ মেকিং মি রিয়েলাইজ দ্যাট হোপ ক্যান বি ফাউন্ড ইন দ্য মোস্ট আনএক্সপেক্টেড প্লেসেস। এই রূপকটি আমার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে, আমাকে উপলব্ধি করায় যে আশা সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় পাওয়া যেতে পারে। যে নম্বরে আসি আমরা, ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি ইট আস্কড এ ক্রাম্প অফ মি। তবুও কখনোই না চরমপন্থায় বা চরম সময়ে বলবো আমি, চরম সময়ে এটি আমার কাছ থেকে এক টুকরো কিছু চাইনি। তো এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? দ্য মেটাফর ফোর্ট্রেস হোপ অ্যাজ সেলফ সাফিসিয়েন্ট, নেভার ডিমান্ডিং এনিথিং ফ্রম দ্য পারসন এক্সপিরিয়েন্সিং ইট ইভেন ইন দ্য মোস্ট এক্সট্রিম সিচুয়েশনস। রূপকটি আশাকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে চিত্রিত করে, এমনকি সবচেয়ে চরম পরিস্থিতিতেও এটি সম্মুখীন ব্যক্তির কাছ থেকে কখনো কিছু দাবি করে না। অর্থাৎ ঝামেলায় পড়েছে মানুষ, এখন সে বিপদে পড়েছে, তারপরও সে কখনোই কিছু চায় না, শুধুমাত্র কেবলই সে দিয়ে যাচ্ছে। এটা কীভাবে সাহায্য করে বুঝতে, ইট এম্পাসাইজেস দ্য selflessness of hope and deepening my appreciation for its ability to endure without seeking my thing in return. আশার নিঃস্বার্থতার উপর জোর দেয়, বিনিময়ে আমার কাছে কিছু না চেয়ে তার সহ্য করার ক্ষমতার জন্য আমার প্রশংসা আরও গভীর হয়। ওকে, 8.3.3 আমরা দেখি কি করতে বলেছে আমাদেরকে। 8.3.3 নাও রিড দ্য পোয়েম। এখন কবিতাটি আবার পড়ো, ওই সেই উপরে আমরা যে কবিতাটি পড়লাম হোপ কবিতাটি, অ্যান্ড রাইট এ সামারি অফ দ্য পোয়েম ফলোয়িং দ্য স্টেপস অফ রাইটিং সামারি। এখন ওই কবিতাটার একটা সারমর্ম লিখতে হবে। আমরা এর আগে সামারি লেখার বা সারাংশ লেখার যে ধাপগুলো ছিল, যে নিয়মগুলো ছিল, সেভাবে লিখতে হবে। লেটার চেক ইউর সামারি ইন পেয়ার্স অ্যান্ড সাবমিট এ কপি অফ ইউর সামারি টু ইউর টিচার। তারপরে জোড়ায় চেক করো সামারিটা লেখা ঠিক আছে কিনা, সেই নিয়ম সামারি লেখার নিয়ম অনুযায়ী তারপরে শিক্ষকের কাছে এটার একটা কপি জমা দাও। তো সামারি লেখার নিয়মটা কি আমরা জানি, মূল বিষয়বস্তুটা তুলে আনতে হয় এবং 4 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ লিখতে হয়। আচ্ছা, আমরা এখন সামারি দেখছি। এখানে সামারিটা হচ্ছে, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স ইজ এ পপুলার পোয়েম বাই দ্য আমেরিকান পোয়েট এমিলি ডিকিনসন। মার্কিন কবি এমিলি ডিকিনসনের একটি জনপ্রিয় কবিতা হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। হোপ ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম অ্যান্ড ইজ দ্য সাবজেক্ট অফ ইটস সেন্ট্রাল মেটাফর। আশা হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু এবং এটি একটি রূপক বিষয়। হিয়ার হোপ ইজ ডিপিক্টেড অ্যাজ এ লিটল বার্ড দ্যাট কন্টিনিউস টু সিং ইভেন ইন দ্য ফেস অফ ট্রাভেল অ্যান্ড পেইন। এখানে আশাকে একটি ছোট পাখি হিসেবে চিত্রিত করা হয়েছে, যার সমস্যা এবং কষ্টের মুখেও গান গাইতে থাকে। দ্য পোয়েম সিক্স টু রিমাইন্ড রিডার্স অফ দ্য পাওয়ার অফ হোপ অ্যান্ড হাউ লিটল ইট রিকোয়ার্স অফ পিপল। কবিতাটি পাঠকদের আশার শক্তি এবং মানুষের নিকট তার কম চাহিদার কথা মনে করিয়ে দেয়। ইট ইজ ক্লিয়ার দ্যাট হোপ হ্যাজ বিন হেল্পফুল ইন টাইমস অফ ডিফিকাল্টি অ্যান্ড হ্যাজ নেভার আস্কড ফর এনিথিং ইন রিটার্ন। এটা স্পষ্ট যে আশা কঠিন সময়ে মানুষ সহায়ক হয় এবং বিনিময়ে কখনো কিছু চায় না। এটা হচ্ছে আমাদের সামারিটা। ওকে, এখন আমরা আসি 8.4.1-এ। লেট আস ওয়ার্ক অন ইমাজিনেটিভ ইন্টারপ্রিটেশন টু পারফর্ম ইট ইউ নিড টু। আসুন আমরা কল্পনা প্রসূত ব্যাখ্যার উপরে কাজ করি। এটি সম্পাদন করার জন্য আপনাকে করতে হবে ওয়ার্ক ইন এ গ্রুপ অফ 6 জনের একটি গ্রুপে কাজ করুন। সিলেক্ট এনি পোয়েম ফ্রম ইউর বাংলা অ্যান্ড ইংলিশ টেক্সট বুক। আপনার বাংলা এবং ইংরেজি টেক্সট বুক থেকে যে কোনো একটা কবিতা বেছে নিন। ইউ ক্যান ইভেন সিলেক্ট ওয়ান অফ 3 পোয়েমস ফ্রম দিস এক্সপিরিয়েন্স। Coleridge's If I Had But Two Little Wings, Dickinson's Hope is the Thing with Feathers, Ginsberg Humor। মোট এখানে যে 3টা কবিতা আছে, যদিও আমরা 2টা কবিতা পেয়েছি বইতে, তো সেখানে যে কোনো 2টা কবিতা থেকে আমরা আমাদেরকে ওই কবিতাগুলো আবার ভালো করে পড়ে বেছে নিতে বলছে। নাও অ্যানালাইজ দ্য থিম অফ ইমাজিনেশন ইউজড ইন দিস পোয়েম। এখন এই কবিতায় ব্যবহৃত কল্পনার বিষয়বস্তু বিশ্লেষণ করুন, মানে ওই থিমের মধ্যে কি কল্পনার কী আছে সেটা লিখতে বলেছে। ডি নাম্বার, ইউ মাস্ট ডিসকাস মেটাফর, ইমেজ অ্যান্ড সিম্বলস ইউজড ইন দিস পোয়েম। আপনাকে অবশ্যই এই কবিতায় ব্যবহৃত রূপক, চিত্র এবং প্রতীক নিয়ে আলোচনা করতে হবে। ই নাম্বার, আফটার দিস এক্সপ্রেস ইউর পার্সোনাল রিফ্লেকশন অন। এরপরে আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা প্রকাশ করুন। হুইচ পোয়েম ইজ কানেক্টেড উইথ ইউ দ্য মোস্ট অ্যান্ড হোয়াই। কোন কবিতাটা
আপনার সাথে খুব বেশি সম্পর্কিত এবং কেন, তা আমরা জবাব দিচ্ছি। উই হ্যাভ সিলেক্টেড ডিকিনসনস পোয়েম। ডিকিনসনের যে কবিতাটা আছে আমরা এই কবিতাটাই নিলাম, যেটা আমরা এখন পড়েছি। অর্থাৎ কোনটা? হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। আশা হচ্ছে একটি পালকযুক্ত বিষয় বা পালকযুক্ত পাখি বলতে পারি। এখানে এই কবিতাটা আমরা নিলাম। দিস ইজ দ্য মোস্ট ইমাজিনেটিভ পোয়েম। এটি সবচেয়ে কল্পনাপ্রসূত কবিতা। Some metaphors used in this poem are the things with feathers, purses in the soul, abased the bird, silliest land, strangest sea, etc. এই কবিতায় ব্যবহৃত কিছু মেটাফর হলো পালকযুক্ত সেই জিনিস, আত্মার মধ্যে উড়ে এসে বসে, ছোট্ট পাখিটিকে অপ্রস্তুত করে, শীতলতম দেশ, অদ্ভুততম সমুদ্র ইত্যাদি। The metaphor used here mean hope, the challenging and adverse times of situations. এখানে ব্যবহৃত মেটাফোরের মানে হলো আশা, চ্যালেঞ্জিং এবং বিরূপ সময় এবং পরিস্থিতি। দ্য ইমেজেস হিয়ার আর, আমরা এখন এতক্ষণ বললাম হচ্ছে মেটাফোরগুলো, হ্যাঁ, এখন আমরা ইমেজগুলো নিয়ে কথা বলবো। দ্য ইমেজেস হিয়ার আর হোপ ফ্লাইস লাইক এ বার্ড অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট ওয়ার্ডস, ইট কিপস পিপল ইন দ্য সিলিয়েস্ট ল্যান্ড এটসেট্রা। এখানে ইমেজ বা চিত্র হচ্ছে আশা পাখির মতো উড়ে এবং শব্দ ছাড়াই সুর পায়, এটি শীতলতম দেশে মানুষকে উষ্ণ রাখে ইত্যাদি। দ্য ইমেজ হেল্পস আস টু ইমাজিন হোয়াট দ্য পয়েট ওয়ান্টস টু সে। কবি কী বলতে চান সেটা কল্পনা করতে ইমেজ বা চিত্র আমাদের সাহায্য করে। দ্য সিম্বলস হুইচ আর ইউজড ইন দিস পোয়েম, দ্য গেল অ্যান্ড দ্য স্ট্রং, দ্য লিটল বার্ড, দ্য সিলিয়েস্ট অ্যান্ড দ্য স্ট্রেঞ্জেস্ট সি এক্সট্রিমিটি অ্যান্ড এ গ্রাম এটসেট্রা। এই কবিতায় কী সিম্বল আছে সেটাও বলতে বলেছে, তো সেটা আমরা এখন বলবো। এই কবিতায় যেসব প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয়েছে, ঝড়, ছোট পাখি, শীতলতম দেশ, অদ্ভুততম সমুদ্র, চরম মাত্রা এবং এক টুকরো ইত্যাদি সিম্বলগুলো ব্যবহার হয়েছে। সিম্বলগুলো দিয়ে কী বোঝাচ্ছে? দ্য সিম্বল সিম্বলাইজেস চ্যালেঞ্জিং টাইম, স্ক্যান্টিয়েস্ট হোপ, অ্যাডভার্স সিচুয়েশন অ্যান্ড এক্সট্রিম কন্ডিশন। তারপরে হচ্ছে এটসেট্রা। এখানে আর প্রতীকগুলো চ্যালেঞ্জিং সময়, আশা, সামান্যতম আশা, বিরূপ পরিস্থিতি, চরম অবস্থা ইত্যাদি প্রতিজ্ঞায়িত করে। এখন হচ্ছে কেন মানে আমি এটাকে সিলেক্ট করলাম, আমার সাথে কীভাবে এটা সম্পর্কযুক্ত সেটা আমি বলছি। আই থিঙ্ক ডিকিনসনস হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স ইজ মোর কানেক্টেড উইথ মি দেন দ্য আদার্স। আমি মনে করি অন্য কবিতাগুলোর তুলনায় ডিকিনসনের হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স আমার সাথে অধিক সম্পর্কিত। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে হোপ ইজ এসেনশিয়াল টু হিউম্যান লাইফ। আশা মানব জীবনের জন্য অপরিহার্য। দ্য বিউটি অফ ইট ইজ দ্যাট হোপ কস্ট নাথিং। এর আশার সৌন্দর্য হলো আশার কোনো বিনিময় মূল্য নেই, মনের মধ্যে আশা জেগে থাকে, তার কোনো খরচ নেই। দেয়ার মাইট বি টাইমস হোয়েন পিপল সিম টু লুজ দেয়ার স্ট্রেংথ, হোপ গিভস পিপল দ্য স্ট্রেংথ টু ক্যারি অন। এমন সময় আসতে পারে যখন লোকেরা তাদের শক্তি হারিয়ে ফেলে বলে মনে হয়, আশা মানুষকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটি শেষ চলে আসলাম। ক্লাসটি এখানেই শেষ। যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর অন্যদের সাথে শেয়ার করলে তারাও উপকৃত হতে পারে। কারো কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।